আসসালামু আলাইকুম প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ, অদ্য যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আশা করি আপনাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে। কে কোন জেলা থেকে যুক্ত আছেন এবং আপনাদের পরীক্ষা কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই মুহূর্তে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবেন। আমরা অদ্য এমসিকিউ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি। আমরা অদ্য বার কাউন্সিল পরীক্ষাটি যে অনুষ্ঠিত হলো আমরা ইনশাআল্লাহ প্রশ্নগুলো সমাধান করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং প্রশ্নগুলো সমাধান করবেন। আপনারা কোন কোন উত্তরগুলো দিয়েছেন সেই প্রশ্নের সাথে সেই উত্তরগুলো মিলে কিনা এই বিষয়গুলো আপনারা দেখবেন। ওকে, অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকেই যুক্ত আছেন। হ্যাঁ, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, আপনাদের পরীক্ষা কেমন হলো বা সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। অনেকে যুক্ত আছেন। হ্যাঁ, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, আপনাদের পরীক্ষা কেমন হলো বা প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ শেয়ার করে দিবেন। হ্যাঁ, বনশ্রী থেকে নাস লিজা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমরা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছেন। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই প্রশ্নের সমাধানে চলে যাব। সবাই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে। কে কোন জেলা থেকে যুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন। অনেকেই যুক্ত আছেন। আমরা আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো সেই পরীক্ষার সমাধানে চলে যাব কিছুক্ষণের মধ্যেই। সবাই যুক্ত হয়ে নেন। প্রিয় বার কাউন্সিল পরীক্ষার্থীবৃন্দ শেয়ার করে দিবেন। হ্যাঁ, বনশ্রী থেকে নাস লিজা। আব্দুল মালেক প্রধান যুক্ত আছেন জয়পুরহাট থেকে। অনেকেই যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। এই মুহূর্তে যেখান থেকে যুক্ত আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করা যায় আপনাদের পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হয়েছে। একটা বিষয় চমৎকার বলা যায় যে আমি 3 দিনে যে ফ্রি ক্লাসগুলো নিয়েছিলাম রিভিশন ক্লাস, সেই ক্লাসগুলো থেকে আপনারা দেখেন 80% প্রশ্ন কিন্তু কমন হয়েছে ইনশাআল্লাহ। আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম ফ্রি গ্রুপে সেই ক্লাসগুলো থেকে দেখেন 80% প্রশ্ন কিন্তু আজকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো
এই পরীক্ষায় কিন্তু 80% প্রশ্ন কিন্তু কমন এসেছে ইনশাআল্লাহ। রফিকুল ইসলাম যুক্ত আছেন, রবিউল ইসলাম রবি, অনেকেই যুক্ত আছেন। আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। বরাবরের নিয়ে আজকে কিন্তু ধারণা করা হচ্ছে যে পরীক্ষা কিন্তু অত্যন্ত সহজ হয়েছে ইনশাআল্লাহ, তাই না? পরীক্ষা কেমন হয়েছে আপনাদের একটু কমেন্টে জানাবেন। এই মুহূর্তে যারাই যুক্ত আছেন আমাদের দুরন্ত ল একাডেমিতে প্রায় 24 জনের মতো যুক্ত আছেন। এই 24 জন যদি বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন তাহলে কিন্তু অনেকগুলো শেয়ার হয়ে যাচ্ছে। তো আমরা 5টায় আসলেও যুক্ত হওয়ার কথা থাকলেও আমি পরীক্ষার প্রশ্নটা হাতে পাই একটু দেরিতে, তাই কিন্তু আমরা কিছুক্ষণ ওয়েট করে আমরা লাইভে আসলাম। সুমন সরকার অনেক ভালো স্যার। হ্যাঁ সুমন সরকার কেমন আছেন আপনি? কেমন হলো পরীক্ষা আমাদের দুরন্ত ল একাডেমির শিক্ষার্থী সুমন সরকার? এমডি হালিম নারায়ণগঞ্জ থেকে, এমডি হালিম সাহেব কমেন্ট করবেন কেমন হলো পরীক্ষা আপনার। আমাদের নিয়মিত যারা স্টুডেন্ট তাদেরকে দেখতে পাচ্ছি। রুমানা মৃদা ডাইরেক্টলি 80% কমন আসছিল ভাইয়া। রুমানা মৃধা অসংখ্য ধন্যবাদ। এমডি হালিম আসসালামু আলাইকুম। পরীক্ষা সহজ হয়েছিল আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনাদের রেজাল্ট যেন ভালো হয় ইনশাল্লাহ। আচ্ছা এমডি হালিম সাহেব, সুমন সরকার আমাদের দুরন্ত ল একাডেমির কমেন্ট করবেন যে আপনাদের পরীক্ষা কেমন হয়েছে, পরীক্ষা কেমন হয়েছে একটু কমেন্ট করবেন। হ্যালো হ্যালো, জি আমি ব্যস্ত, পরে কথা বলবো, ব্যস্ত আছি। হ্যাঁ আপনারা একটু কমেন্ট করেন তো দেখি। রবিউল ইসলাম রবি যুক্ত আছেন রংপুর থেকে। আমরা পরীক্ষার প্রশ্ন সমাধান পর্বে চলে এসেছি, একটু শেয়ার করে দেন না সবাই, হ্যাঁ ভিডিওটি একটু শেয়ার করে দেন। এমডি হালিম, সুমন সরকার, আমরা দুরন্ত ল একাডেমি থেকে যে বেস পড়িয়েছিলাম দীর্ঘ প্রায় 1 বছর সেটার কথা বলতেছি না, আমি শুধু জাস্ট এই যে 3-4 দিন যে আপনাদের রিভিশন করিয়েছি, প্রত্যেকটা আইন 2-3 ঘন্টা করে রিভিশন করিয়েছি, যে ক্লাসগুলো পাবলিক ছিল। বেলাল হোসেন কেমন হয়েছে পরীক্ষা একটু কমেন্ট করবেন। এই যে 3-4 দিনের যে রিভিশন ক্লাস, এই রিভিশন ক্লাস থেকে কতগুলো কমন আসছে আপনারা দেখেন। আমি প্রশ্নটা দেখার পরে অবাক, আমি যেগুলোতে আপনাদেরকে 100% শিওর দিয়েছিলাম যেখান থেকে প্রশ্ন হবে ইনশাল্লাহ, সেইগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। 80% প্রশ্ন কিন্তু সেইগুলো থেকে হয়েছে। রাজীব সুশীল আমাদের দুরন্ত ল একাডেমিতে ছিলেন, আদাব দিয়েছেন। হ্যাঁ আদাব, বলেন রাজীব ভাই কেমন হয়েছে পরীক্ষা, কেমন হয়েছে আপনার জানতে চাচ্ছি আমি। আপনারা পাশ করলে আমাদের দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত ছিলেন, আপনারা যদি পাশ করেন সবচাইতে মনে হয় আমি খুশি হব ইনশাল্লাহ। রেজাল্ট কবে কখন দিবে? রেজাল্ট মেবি আজকে রাত 12টার মধ্যেই দিতে পারে, কারণ গতবার যে পরীক্ষাটা হয়েছিল সকালে তো পরীক্ষা হয়েছে গতবার, সো পরীক্ষার রেজাল্ট কিন্তু 12টার মধ্যেই পাবলিশ করা হয়েছে। তো আমিও মনে করি যে এবার 12টার মধ্যেই, হ্যাঁ 12টার মধ্যে রাতেই রেজাল্ট হয়ে যাবে, নো টেনশন, রাতেই রেজাল্ট হয়ে যাবে। এম সুহেল মল্লিক বলছেন। রাজীব সুশীল কেমন হয়েছে পরীক্ষা? বা আমাদের এই যে রিভিশন বেস থেকে রিভিশন 3-4টা ক্লাস করিয়েছিলাম, রিভিশন 3 দিনের, বৃহস্পতি শুক্র শনি 3 দিনে যে 6টা আইন সম্ভবত শেষ করছি, কেমন হয়েছে একটু আমাকে বলবেন, কমেন্ট করবেন। রাজীব সুশীল 60-এর উপর পাবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজীব সুশীল তিনি 60-এর উপরে পাবেন কেটে কুটে, আলহামদুলিল্লাহ, সবাই তার জন্য দোয়া করি। ঠিক আছে, অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি, সবাই একটা করে শেয়ার করে দিবেন, ওকে। আচ্ছা প্রথম প্রশ্নটা আমার, এই যে প্রশ্নটা ছিল, আমি যে প্রশ্নটা হাতে পেয়েছি, তো আমাদের দুরন্ত লোহা একাডেমিতে যারা যুক্ত আছেন তাদেরকে বলবো শেয়ার করে দিবেন। এবং শেষ যে আমি 3 দিনে যে ক্লাসগুলো নিয়েছিলাম, শাহজাহান ভাই রিভিশন ক্লাসে আপনি মেবি যুক্ত ছিলেন 3 দিনে,
সাক্ষ্য, তামাদি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, ফৌজদারি, দেওয়ানি কার্যবিধির যে রিভিশন, লং টাইম রিভিশন নিয়েছিলাম, যে প্রশ্নগুলো বলেছিলাম যে এগুলো আসতে পারে, এখান থেকে প্রশ্ন আসতে পারে, আমি প্রশ্নটা হাতে নিয়ে অবাক যে না, 80% প্রশ্ন কিন্তু সেখান থেকেই করা হয়েছে। শাহজাহান সাহেব কমেন্ট করবেন যে আমার রিভিশন ক্লাস থেকে কতগুলো কমন পেয়েছেন। হ্যাঁ, অনেকেই শেখ নান্নু মিয়া যুক্ত আছেন। নান্নু মিয়া, কেমন হয়েছে পরীক্ষা আমাদের দুরন্ত ল একাডেমিতে? আপনি কিন্তু দীর্ঘ একটা জার্নিতে ছিলেন। তো আমি যেগুলো বলেছিলাম সেগুলোই তো আসছে ইনশাল্লাহ 80%। তো আমি বলেছিলাম 80টার উপরে প্রশ্নের উত্তর দেওয়া দরকার নাই, 70 থেকে 80 এর মধ্যেই থাকবেন, আপনারা সেফ জোনে থাকবেন। তো আপনারা কমেন্ট করবেন, আশা করি ভালো করবেন ইনশাল্লাহ। শাহজাহান বলছেন, কমেন্ট দিয়েছেন, অনেকেই যুক্ত আছেন, সবাই একটা করে শেয়ার করে দেবেন। আমি প্রশ্নটা হাতে পেয়েছি লেটে, তাই 5টার মধ্যেই লাইভে যুক্ত থাকতে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আমি পারিনি। প্রশ্নটা হাতে পেয়েছি। আমি যে সেট নাম্বার প্রশ্নটা হাতে পেয়েছি, সেই প্রশ্নটার প্রথম তামাদি থেকে শুরু হয়েছে, প্রথম তামাদি থেকে শুরু হয়েছে। নিলয় চৌধুরী যুক্ত আছেন। জি স্যার, হলেও মনে হয়েছে রিভিশন ক্লাসের কথা, হলেও মনে হয়েছে তাই স্যার, আপনার ক্লাস থেকে 90% কমন পড়ছে। রাবিয়া বসরি, চমৎকার কমেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার রাবিয়া বসরি, হ্যাঁ, আপনার জন্য শুভকামনা থাকবে ইনশাল্লাহ। আমাদের এই দুরন্ত ল একাডেমির জন্য আপনারা দোয়া করবেন। এই দীর্ঘ জার্নিতে যারা যুক্ত ছিলেন আপনারা ইনশাল্লাহ দোয়া করবেন, এইভাবেই যেন আমরা আইনের যে শিক্ষার্থী তাদের পাশে থাকতে পারি, তাদের সেবায় নিয়োজিত থাকতে পারি আমাদের দুরন্ত ল একাডেমি। তো আশা করি ইনশাল্লাহ, আমি 90% বলবো না, 80% রিভিশন ক্লাসটা যে যারা করছেন মনোযোগের সাথে, এই যে 3 দিনের রিভিশন ক্লাসটা যারা করছেন রাত দিন পরিশ্রম করে, আমিও কিন্তু আপনাদের মতো ছাত্র হয়ে গিয়েছিলাম, পরিশ্রম। সো আমি মনে করি যদি আপনারা পাশ করেন আমার এই পরিশ্রম সার্থক হবে, আমি ইনশাল্লাহ। আমার প্রশ্ন তামাদি দিয়ে শুরু। হ্যাঁ, আপনার প্রশ্ন শাহজাহান সাহেব তামাদি দিয়ে শুরু, আমি তামাদিটা পেয়েছি। সুমন বলছেন আপনি ভালো পড়ান, রেজাল্ট পাবলিশ হলেই আমি বুঝতে পারবো যে আমি কতটুকু পড়াইছি, কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। ওকে, সো আমরা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা আজকে যে অনুষ্ঠিত হলো 2025, এই পরীক্ষার প্রশ্ন আমি তামাদি দিয়ে শুরু করব। তামাদিটা আমার হাতে পেয়েছি। 2-একটা প্রশ্নের উত্তর আমিও পারি না। দেখেন, একটা কথা আমি ক্লাসে বলেছিলাম যে আপনার 90টা প্রশ্ন আপনার মাথায় নিয়ে যেতে হবে, যে আমি 10টা প্রশ্নের উত্তর আধও পারবো না। অনেকেই পারবেন, আমিও পারিনি। 5টা-6টার মতো প্রশ্ন আমারও কেমন জানি মনে হয়েছে, আমিও পারিনি। আর অনেকগুলো দেখেন 60টা প্রশ্ন একদম সহজ মনে হয়েছে, এগুলো বিগত সালের থেকেই আসছে, বিগত সাল থেকেই প্রায় 60% প্রশ্ন আসছে। তো আমি মনে করি যতগুলো পরীক্ষা হয়েছে সাম্প্রতিক সময়ে কঠিন কঠিন কঠিন, এই পরীক্ষাটা আমার মনে হয়েছে একদম সহজ মনে হচ্ছে আমার কাছে। ওকে, তো আমি তামাদি দিয়ে শুরু করব। সহকারী জজের ডিক্রির বিরুদ্ধে জেলা জাজের নিকট আপিল দায়েরের তামাদি মেয়াদ কত? শেষ ক্লাসে পড়িয়েছিলাম দেওয়ানি কার্যবিধির। কমেন্ট করবেন উত্তর কি, কে কি উত্তর দিয়েছেন কমেন্ট করবেন। লজ্জার কিচ্ছু নাই, আপনি এখান থেকেই সংশোধন হয়ে যান, বা আপনি একটু লিখে রাখেন যে আপনি কোনগুলো ভুল করছেন, কোনগুলো রাইট হয়েছে। আপনি নিজে নিজে একটা ধারণা করে ফেলতে পারবেন যে আপনি পরীক্ষায় পাস করবেন কি না। ওকে, সো তামাদি দিয়ে শুরু হয়েছে আমার এই হাতে যে প্রশ্নটা, এই প্রশ্নটা ছিল সহকারী জাজের ডিক্রির বিরুদ্ধে জেলা জাজের নিকট আপিল দায়ের করতে হবে কত দিনের মধ্যে? তামাদি মেয়াদ কত? সুমন সরকার, গুড, ভেরি গুড সুমন সরকার, 30 দিন। দেখি সবাই কমেন্ট করবেন, সঠিক উত্তর 30 দিন। কে কে দিয়েছেন সবাই উত্তর করবেন। ওকে, উত্তর করবেন। কমেন্ট দিচ্ছেন না কেন? অনেকেই তো যুক্ত আছেন। আজকে তো খুশির দিন, পরীক্ষা হলো। যেদিন আমার পরীক্ষা হয়েছে আমার ঈদ ঈদ মনে হয়েছে, যে ঈদের দিনের মতো লাগতেছে এরকম। তো আপনারাও খুশিতে কমেন্ট দিবেন, কেমন পরীক্ষা হয়েছে জানাবেন। যদি পারেন সবাই বিভিন্ন গ্রুপে একটা করে শেয়ার করে দিবেন। ওকে, জহরুল ইসলাম 30 দিন, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, 30 দিন। জিনাত জুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন ভাইয়া, আলহামদুলিল্লাহ, দোয়া রইল। আপনি কি করেন? ক্লাসে যুক্ত হন। হ্যাঁ, আপনি ক্লাসে যুক্ত হয়ে নিন। সবাই কমেন্ট দিবেন, ফেসবুকে কমেন্ট করেন লাইভে।
হ্যাঁ, যারা 30 দিন বলছেন, তামাদি আইনের প্রথম প্রশ্ন, সহকারী জাজের ডিক্রির বিরুদ্ধে আপনার জেলা জাজের নিকট আপিল দায়ের করতে হবে 30 দিনের মধ্যে। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্ন। ওকে, আমার তামাদি দিয়ে আমি শুরু করেছি, তো অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি। তো 1 নাম্বার প্রশ্ন 30 দিন, অপশন ক এখানে ছিল। ওকে, 2 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। নিম্নলিখিত কোন ক্ষেত্রে তামাদি মেয়াদ বর্ধিতকরণ সংক্রান্ত 5 ধারার বিধান নেই? জান্নাতুল হাফিজা যুক্ত আছেন। জান্নাতুল হাফিজা, খুবই ইচ্ছা করতেছে আপনার পরীক্ষা সম্পর্কে জানার জন্য। কেমন হয়েছে আপনার পরীক্ষা? আপনিও তো যুক্ত ছিলেন আমাদের দুরন্ত ল একাডেমিতে দীর্ঘ একটা জার্নিতে। কমেন্ট করবেন কেমন হয়েছে পরীক্ষা। ওকে, 2 নাম্বার প্রশ্ন এখান থেকে, আমার যে হাতে প্রশ্নটা হচ্ছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে তামাদি মেয়াদ সংক্রান্ত যে বিধান, কন্ডেনেশন অফ ডিলে 5 ধারা পড়িয়েছিলাম, এখান থেকে প্রশ্ন করা হয়েছে। দেখেন, রিভিশন আছে, আপিল এটাও আছে, রিভিউ আছে। মূল মোকদ্দমার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। ভেরি গুড সুমন সরকার, এটা মূল মোকদ্দমার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভেরি গুড, কমেন্ট দিবেন কারা কি উত্তর দিয়েছেন। তামাদি আইনের 5 ধারা 5টি ক্ষেত্রে আমরা প্রযোজ্য পড়েছিলাম, তন্মধ্যে মূল মোকদ্দমার ক্ষেত্রে কন্ডেনেশন অফ ডিলে 5 ধারা প্রযোজ্য নয়। তামাদি আইনের একটা ক্লাসে থেকেই কিন্তু অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, অনেকগুলো। আমার তামাদি আইনের রিভিশন ক্লাসটা যারা দেখেছেন, দেখেন আমি বলেছিলাম 8টি প্রশ্ন কমন পেয়ে যাবেন, বা 60টি প্রশ্ন কমপক্ষে একটা ক্লাসেই থাকবে, ইনশাল্লাহ পেয়ে গেছেন মূল মোকদ্দমার ক্ষেত্রে। ওকে, ভেরি গুড সুমন সরকার, জহুরুল ইসলাম কমেন্ট দিয়েছেন, ভেরি গুড। তাহলে 3 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। 3 নাম্বার প্রশ্ন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজারের মানে খালাস আদেশের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কত? খালাস আদেশের বিরুদ্ধে আপিলের তামাদি মেয়াদ কত? এখানে একটু কনফিউশন লাগে। কেমন? অনেকেই দেখেন 6 মাস, পিপি যদি আপিল করে খালাস আদেশের বিরুদ্ধে 6 মাস, আবার যদি নালিশকারী বা বাদী আপিল করে সেক্ষেত্রে হচ্ছে 60 দিন। এই অপশনে কিন্তু 60 দিন কোথাও অপশন নাই। উত্তর হবে 6 মাস। 6 মাস উত্তর কি 6 মাস হবে। অনেকেই যুক্ত আছেন দেখতে পাচ্ছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেকেই যুক্ত আছেন। আসলে অনেকেই তো আসলে বড় বড় কোচিংয়ে এই মুহূর্তে রিভিশন সমাধান ক্লাস নিচ্ছেন, অনেকে হয়তো বা সেখানে যুক্ত আছেন। তবুও যারা যুক্ত আছেন, ওকে, ধন্যবাদ জানাচ্ছি। 6 মাস। জান্নাত হাফিজা, আপনার কেমন হয়েছে প্রশ্ন? উত্তর করবেন। ওকে, তাহলে আমরা 3 নাম্বার প্রশ্ন দেখলাম, সমাধান 2 নম্বর দেখলাম। 2 নম্বর হচ্ছে মূল মোকদ্দমার ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য নয়। ঠিক আছে, এখানে 6 মাস। দেখেন প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। ক্রিমিনাল প্রসিডিউরের খালাস আদেশের বিরুদ্ধে 60 দিন থাকলে আপনি 60 দিন লিখতে হতো। ঠিক আছে, তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। এখানে বাদী যদি হইতো 6 মাস, 60 দিন। পিপি করছে এখানে 6 মাস। ওকে, উত্তর 6 মাস যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক। রাজীব সুশীল, জহুরুল ইসলাম। 4 নাম্বার এখানে যে প্রশ্নটা ছিল, সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জিত হয় অব্যাহতভাবে কত বছর ব্যবহার করলে? উত্তর করবেন কি হবে উত্তর? আমি মনে করি আমি তামাদি আইনের যে ক্লাসটা নিয়েছিলাম সেখান থেকেই সব কমন, একটা ক্লাসে সব কমন পেয়েছেন আপনারা। এই রিভিশন মজা, মানে আলহামদুলিল্লাহ। জান্নাতুল হাফিজা আলহামদুলিল্লাহ বলেছেন, সো আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে সরকারি সম্পত্তিতে আমরা জানি 60 বছর, এবং বেসরকারি সম্পত্তিতে হচ্ছে কত বছর? 20 বছর অব্যাহতভাবে যদি কেউ কি করে ব্যবহার সত্ত্ব অর্জন করতে চায়। তা আমাদের এখানে সুখাধিকারের যে 26 ধারা থেকে প্রশ্নটা করা হয়েছে, এখানে 60 বছর হবে সঠিক উত্তর। 60 ইয়ার্স। হ্যাঁ, জহুরুল ইসলাম, ভেরি গুড। এমডি সুমন, 60 বছর। তাহলে সরকারি সম্পত্তিতে আমরা 60 বছর, যারা সঠিক উত্তর 60 বছর দিয়েছেন তাদের উত্তরটা ইনশাআল্লাহ সঠিক। তো পরবর্তী যে প্রশ্ন, 5 নাম্বার প্রশ্ন, স্থাবর সম্পত্তির বন্ধক গ্রহীতার বিরুদ্ধে রেহেন মুক্ত বা দখল করার মামলার তামাদি মেয়াদ কত? স্থাবর সম্পত্তির বন্ধক গ্রহীতার বিরুদ্ধে রেহেন মুক্ত বা দখল মুক্ত করার তামাদি মেয়াদ কত? রেহেন মুক্ত বা তামাদি মেয়াদ কত? দ্রুত উত্তর করবেন প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, দ্রুত। অনেকেই কিন্তু শেয়ার দিচ্ছেন না, একটু শেয়ার দিলে ভালো হতো, একটু শেয়ার দিয়ে দিতেন
অনেক অনেক ভালো হতো, সবাই দেখতে পেতেন এই ক্লাসটা। সবাই উত্তর করবেন কত হবে? স্থাবর সম্পত্তির রেহেন মুক্ত, রেহেন, স্থাবর সম্পত্তির রেহেন মুক্ত কত হবে? তাহলে এটা হচ্ছে 60 বছর। ভেরি গুড জহুরুল ইসলাম, এমডি সুমন, এটা হচ্ছে 60 বছর। 4 নাম্বার প্রশ্ন, 60 বছর স্থাবর সম্পত্তির যে রেহেন মুক্ত, এটা কত? 60 বছর। যারা উত্তর দিয়েছেন এটাও সঠিক। 6 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি, আরেকটা প্রশ্নে চলে যাচ্ছি, তামাদি মেয়াদ আনতে দাখিলকৃত মোকদ্দমা বিবাদী কর্তৃক তামাদি বিষয়ে আপত্তি উত্থাপন করা হয়নি। হ্যাঁ, 147। ভেরি গুড। বন্ধক উদ্ধারের অধিকার বিলুপ্ত কিংবা বিক্রয়ের বন্ধক গ্রহীতার বিরুদ্ধে যে 147, 60 বছর। এমডি আব্দুল হালিম যুক্ত আছেন, আমাদের রিভিশন ক্লাসে যুক্ত ছিলেন এমডি আব্দুল হালিম, যে 3-4টি রিভিশন ক্লাস নিয়েছিলাম, আপনিও যুক্ত ছিলেন। সেই ক্লাস থেকে প্রায় 80টার মতো দেখেন আমরা যে রিভিশন ক্লাস 3 দিনে সম্পন্ন করেছি, যে প্রশ্নগুলো গুরুত্ব দিয়েছিলাম সেগুলোই আসছে। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, তামাদি মেয়াদান্তে দাখিলকৃত মোকদ্দমার বিবাদী কর্তৃক তামাদি বিষয়ে আপত্তি উত্থাপন করা হয়নি কোন ক্ষেত্রে? এক্ষেত্রে মামলাটি কি হবে? প্রশ্নটা দেখেন, তামাদি মেয়াদান্তে দাখিলকৃত মোকদ্দমায় বিবাদী কর্তৃক তামাদি বিষয়ে আপত্তি উত্থাপন করা হয়নি, এক্ষেত্রে মামলাটি কি হবে? 3 ধারা থেকে প্রশ্নটা করা হয়েছে। দেখেন 3 ধারা তামাদি আইনের 3 ধারা থেকে প্রশ্নটা করা হয়েছে। খারিজ। ভেরি গুড। যদি এখানে বিবাদী আপত্তি নাও করে একটা মামলা তামাদি মেয়াদান্তে, সেই মামলাটা কি হবে? খারিজ হবে, খারিজ। যদি এখানে বিবাদী কোনো আপত্তি উত্থাপন না করে তবুও মামলাটা কি করবে? খারিজ হয়ে যাবে। অপশন ক, খারিজ। অপশন এখানে খারিজ। ভেরি গুড। যারা যুক্ত আছেন আমাদের বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা 2025-এর প্রশ্ন সমাধান পড়বে, আমরা প্রশ্ন সমাধান করব এবং পাশাপাশি আপনাদের পরীক্ষাটা কেমন হয়েছে, আমাদের দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত ছিলেন আমাদের ক্লাসগুলো থেকে, শুধু বলেছিলাম ক্লাসগুলো দেখবেন, ইনশাল্লাহ পাস করে যাবেন। শুধু ক্লাস দেখার মাধ্যমে এমসিকিউ পাস করতে পারবেন ইনশাল্লাহ। যারা যুক্ত ছিলেন পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট, যাই মন চা করেন, ঠিক আছে? একটু কমেন্ট করেন, দেখতে চাচ্ছি আপনাদের সেই কমেন্ট। হ্যালো, আসসালামু আলাইকুম শ্বশুর। জি, আমি একটু এই যে আছি, ক্লাসে আছি একটু। পরে কথা হবে। ভেরি গুড। যারা যুক্ত ছিলেন, খারিজ, সুমন সরকার, খারিজ। তামাদি মেয়াদান্তে দাখিলকৃত মোকদ্দমা বিবাদী আপত্তি না করলেও মামলাটা খারিজ। বংশগত পদ লাভ করার মামলার তামাদি মেয়াদ কত? বংশগত পদ লাভ করার তামাদি মেয়াদ কত? দেখি এই বংশগত পদ 7 নাম্বার এখানে ছিল, অপশন 7। বংশগত পদ দখল করার মামলার তামাদি মেয়াদ কত? বংশগত পদ দখল করার মামলার তামাদি মেয়াদ কত? বংশগত 124। এটা হচ্ছে 124 আর্টিকেল থেকে প্রশ্নটা করা হয়েছে। কোথা থেকে? 124 আর্টিকেল থেকে এই প্রশ্নটা করা হয়েছে। উত্তর করবেন কি হবে? আমি আগে আপনাদের উত্তরগুলো দেখব, তারপরে আমি উত্তর করব। খুশি লাগতেছে কিন্তু, কারণ যা পড়াইছি তাই আসছে। 124 থেকে প্রশ্নটা করা হয়েছে। বংশগত পদ লাভের মোকদ্দমার তামাদি মেয়াদ হচ্ছে, জহুরুল ইসলাম বলছেন 12 বছর। আমরা এখানে রাইট আনসার ধরে নিলাম 12 বছর। যারা বংশগত পদ লাভের মোকদ্দমার তামাদি মেয়াদ অপশন 12 দিয়েছেন, 12 বছর, রাবিয়া বস্রি, তাদের উত্তর সঠিক। ওকে, তো পরবর্তী প্রশ্নে বিলম্বিত দেনমোহর। দেখেন এই যে প্রশ্নগুলো কিন্তু আমি আপনাদেরকে করেছিলাম আমাদের পরীক্ষা যখন নিয়েছি দুরন্ত ল একাডেমির সাথে। দেখেন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে করেছি। এই পরীক্ষার প্রশ্নগুলো থেকে আমরা যে পরীক্ষাগুলো নিয়েছিলাম আপনাদের দুরন্ত ল একাডেমি থেকে, এইগুলো থেকেই দেখেন প্রত্যেকটা প্রশ্ন এসেছে। বিলম্বিত দেনমোহর আদায়ের মামলার তামাদি মেয়াদ কত? 104 অনুচ্ছেদ থেকে এই প্রশ্নটা করা হয়েছে। বিলম্বিত দেনমোহরের মামলার তামাদি মেয়াদ কত?
3 বছর যারা উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক। অবিলম্বে হোক আর বিলম্বিত হোক উভয় ক্ষেত্রে 3 বছর, উভয় ক্ষেত্রে তামাদি মেয়াদ কত? 3 বছর। যারা উত্তর দিয়েছেন বিলম্বিত দেন মোহরের তামাদি মেয়াদ 3 বছর। দেখেন 8টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই আমি পড়িয়েছি। স্থাবর সম্পত্তি অনধিকার প্রবেশে ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ কত? এই প্রশ্নটা কত হবে বলেন তো দেখি। অজয়শীল রিভিশন ক্লাস থেকে 80% কমন আসছে। আপনি কতগুলোর উত্তর দিতে পেরেছেন অজয়শীল? আপনার পরীক্ষায় বা কেমন হয়েছে আমাকে একটু জানাবেন অজয়শীল, আপনার প্রতি আমার একটু কেয়ার বেশি ছিল, একটু আমাকে কমেন্ট করবেন। অজয়শীল আমাকে একটু কমেন্ট করবেন, অজয়শীল একটু কমেন্ট করবেন। খুবই জানতে ইচ্ছে করছে যে আমাদের ক্লাসগুলো থেকে কেমন পেয়েছেন। আচ্ছা, স্থাবর সম্পত্তি অনধিকার প্রবেশের ক্ষতিপূরণের তামাদিকাল কত? স্থাবর সম্পত্তি প্রবেশের যে মামলা, এর ক্ষতিপূরণের মামলার তামাদি কত? দেখি, এটা আমিও তো মুখস্থ নাই, একটু দেখি আমি কত। আপনারা একটু কমেন্ট করেন, এটা আমিও পারি নাই। 2-1টা পারবেন না, এটাই স্বাভাবিক। বলেন তো এটা কি হবে উত্তর? এটা আমারও ওইভাবে জানা নাই। না, 144, মানে স্থাবর সম্পত্তি অনধিকার প্রবেশের ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ কত? ক্ষতিপূরণের। অজয়শীল 63টা ভরাট করেছেন ইনশাআল্লাহ। তবে আশা করি 100% যদি ভরাট করে থাকেন, যদি কোনো প্রবলেম না থাকে, রেজাল্ট এসে যাবে ইনশাআল্লাহ অজয়শীল। হ্যাঁ, তাহলে স্থাবর সম্পত্তি অনধিকার প্রবেশের মামলার তামাদি 39 আর্টিকেলে স্থাবর সম্পত্তি অনধিকার প্রবেশের নিমিত্তে ক্ষতি সাধনের মামলার তামাদি মেয়াদ হচ্ছে 3 বছর। 39 আর্টিকেল, ভেরি গুড, 3 বছর। অপশন ক, স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের ক্ষতিপূরণের মামলা 139 আর্টিকেল থেকে 3 বছর। এই প্রশ্নটার উত্তর যারা দিয়েছেন 3 বছর যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক। রাজীব সুশীল, জহরুল ইসলাম, রাবিয়া বসরি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত থাকার জন্য। 10 নম্বর প্রশ্ন, তামাদি আইনের শেষ প্রশ্ন। স্থাবর সম্পত্তির দখল লাভের জন্য আনীত মামলার তামাদি মেয়াদ কত? অনুচ্ছেদে বলা আছে এই যে স্থাবর সম্পত্তি দখল সংক্রান্ত মামলা 12 বছরের মধ্যে দায়ের করতে হবে। তামাদি আইনের কত আর্টিকেলে বলা আছে? কমেন্ট করেন। দোয়া অবশ্যই দোয়া থাকবে আমাদের দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত আছেন। 10 নাম্বার তামাদির 10টা প্রশ্ন কিন্তু শেষ। দেখেন প্রত্যেকটা প্রশ্ন এবার কিন্তু আর্টিকেল থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর্টিকেল, ওকে, 10টি প্রশ্ন। দেখেন স্থাবর সম্পত্তি, এখানে আমরা জানি স্থাবর সম্পত্তি দখল উদ্ধারের তামাদি মেয়াদকাল 12 বছর। কত বছর? 12 বছর। তামাদি আইনের আর্টিকেল 142 এবং 144। সো 42 এখানে নাই, 144 হবে এখানে সঠিক উত্তর। যারা 144 দিয়েছেন তাদের জন্য হয়ে যাক একটা করতালি। তাহলে তামাদি আইনের 10টি প্রশ্ন আমরা সমাধান করে ফেললাম। যারা তামাদি আইনের প্রশ্নে যেখানেই থাকুক, তামাদি আইনে চলে যান, প্রশ্নে তামাদি আইনে চলে যান, প্রশ্নে চলে যান, তামাদি আইনে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মনির ভাই, ভালো আছেন? আমি তো ক্লাসে আছি, কিছু বলবেন? আমি ক্লাসে আছি, ক্লাসে। সন্ধ্যার পরে ফোন দেন, হ্যাঁ, কথা বলি। তো দেখেন যারা যুক্ত আছেন এই মুহূর্তে, তামাদি আইনের 10টি প্রশ্ন আমি আবারও আপনাদেরকে সহজেই সমাধান করে দিচ্ছি। সহকারী জাজের ডিক্রির বিরুদ্ধে জেলা জাজে আপিল দায়ের করতে হবে 30 দিনের মধ্যে। সঠিক উত্তর দিয়েছেন যারা 30 দিন, তাদের উত্তর সঠিক। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে তামাদি মেয়াদ ভর্তিকরণ সংক্রান্ত 5 ধারার বিধান নেই? মূল মামলার ক্ষেত্রে। কন্ডেমনেশন অফ ডিলে থেকে প্রশ্ন হয়েছে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের কোন ধারায় কোন মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে খালাস আদেশের বিরুদ্ধে আপিল তামাদি মেয়াদ কত? 6 মাস। যারা উত্তর দিয়েছেন সঠিক। সরকারি সম্পত্তিতে সুখাধিকার অর্জিত হয় কত বছর অব্যাহতভাবে ব্যবহার করলে? 60 বছর। যারা দিয়েছেন উত্তর সঠিক। স্থাবর সম্পত্তির বন্ধক গ্রহীতার বিরুদ্ধে দায় মুক্তি, রেহেন মুক্ত বা দখল মুক্ত করার তামাদি মেয়াদ হচ্ছে কত? স্থাবর সম্পত্তি বন্ধক গ্রহীতার বিরুদ্ধে রেহেন মুক্ত বা দায় মুক্ত, এটা হচ্ছে 60 বছর। যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক। তামাদি মেয়াদান্তে দাখিলকৃত মোকদ্দমার বিবাদী কর্তৃক তামাদির বিষয়ে আপত্তি উত্থাপন করা হয়নি, এক্ষেত্রে মামলাটি কি হবে? খারিজ হবে। যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক। বংশগত পদ লাভের মোকদ্দমা তামাদি মেয়াদ কত? 12 বছর। যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক।
রাজীব সুশীল 8টি হয়েছে তামাদি থেকে, ভেরি গুড। বিলম্বিত দেনমোহর, বিলম্বিত দেনমোহর 3 বছর যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক। স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের ক্ষতিপূরণের মামলা 3 বছর যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক। স্থাবর সম্পত্তি দখল লাভের জন্য আনিত মামলার তামাদি মেয়াদ 12 বছর যারা দিয়েছেন তাদের উত্তর 144 আর্টিকেল, তাদের উত্তর সঠিক। সো আমরা প্রশ্ন সমাধান পর্বে এবার চলে যাচ্ছি আমার প্রশ্নে। এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন থেকে আমরা চলে যাব সাক্ষ্য আইনে। সাক্ষ্য আইন দেখি, এই সাক্ষ্য আইন থেকে 1872 সালের সাক্ষ্য আইন থেকে 15টি প্রশ্নের মধ্যে আপনি কতটা কমন পেলেন, কয়টি প্রশ্ন কমন পেয়ে গেলেন, এটা আমরা এখন দেখব। 10টির মধ্যে এমডি হালিম 60টি, ঠিক আছে। যারা সবাই উত্তর করবেন 10টির মধ্যে কয়টি হয়েছে, 10টির মধ্যে কয়টি হয়েছে উত্তর করে যান। আমরা চলে যাচ্ছি সাক্ষ্য আইন 1872-এ, সাক্ষ্য আইন 1872-এ চলে যাচ্ছি। দেখি 15টি থেকে কতটি সঠিক হয়েছে আপনাদের। হ্যাঁ, চলে যাচ্ছি। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ অনেকেই যুক্ত আছেন, যদি পারেন একটা করে শেয়ার করে দিবেন। 1810 নামাজ কয়টায়? 18টা 30-এর পরে, আমরা 18টা 30 পর্যন্ত সাক্ষ্য আইন, তারপরে আবার লাইভ হবে, সন্ধ্যার পরে আবারও লাইভ হবে ইনশাল্লাহ। জহরুল ইসলাম 10টাতে 10টাই, বাহ, ভেরি গুড জহরুল ইসলাম, ঠিক আছে। সাক্ষ্য আইনে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটা ছিল এই যে আমার হাতে প্রশ্ন, দ্য এভিডেন্স অ্যাক্ট 1872-এর 14 ধারাটি নিচের কোন মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত নয়? 14 ধারাটি কোন মানসিক অবস্থার সাথে সম্পৃক্ত নয়? মোটিভ, ইন্টেনশন, নলেজ নাকি সৎ বিশ্বাস? বলেন, কমেন্ট করবেন। দেখি 14 ধারাতে কি আছে, কি হবে উত্তর, কে কি দিয়েছেন। আমরা একদম সঠিক উত্তরটা দেখব, সঠিক পিওর যে উত্তরটা। 14 ধারা কিসের সাথে সম্পৃক্ত নয়? তাহলে দেখেন কিসের সাথে সম্পৃক্ত নয়। সাক্ষ্য আইনের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি আমরা। দেখেন সাক্ষ্য আইনের 14 ধারা, এখানে বলা হচ্ছে মন বা শরীর বা শারীরিক অবস্থার, অনুভূতির অবস্থার অস্তিত্ব প্রদর্শনের ঘটনাবলী। শারীরিক মানসিক অবস্থা অনুভূতি যদি বিচার্য ও প্রাসঙ্গিক বিষয় হয় তাহলে এটা তামাদি 10টি হয়েছে। রাবিয়া বসরি, ও ভেরি গুড রাবিয়া বসরি, কংগ্রাচুলেশনস রাবিয়া বসরি, অনেক দিন যুক্ত ছিলেন আমাদের দুরন্ত ল একাডেমিতে। দ্য এভিডেন্স অ্যাক্টের 14 ধারা নিচের কোনটির ক্ষেত্রে, দেখেন কোনটির ক্ষেত্রে শারীরিক মানসিক অনুভূতি, এখানে আছে মোটিভ, ইন্টেনশন, নলেজ। কি হবে সঠিক উত্তর বলেন তো দেখি, দেখি কে বলছেন। কোনটির সাথে সম্পৃক্ত নয়? রাসেল শেখ দিয়েছেন নলেজ। রাবিয়া বসরি কি দিয়েছেন, এটা নাকি দেননি? একটু কমেন্ট করেন তো দেখি। মোটিভ, ইন্টেনশন, নলেজ এবং গুড ফেইথ, কোনটি হবে উত্তর? এটা তো আমার মনে হচ্ছে গুড ফেইথ, সৎ বিশ্বাস হবে। শারীরিক মানসিক অবস্থা অনুভূতি যদি বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় তাহলে আসলে কয়েকটা প্রশ্ন সবাইকেই কনফিউজ করবে। হ্যাঁ, এরকম তানিয়া কাউসার যুক্ত আছেন, তানিয়া কাউসার, জহরুল ইসলাম গুড ফেইথ, হ্যাঁ আমিও গুড ফেইথ মনে করতেছি, এটা গুড ফেইথই হবে। তানিয়া কাউসার কেমন হয়েছে প্রশ্ন, একটু কমেন্ট করবেন, একটু কমেন্ট করবেন। এটা 11 নাম্বারটা গুড ফেইথে হওয়ার সম্ভাবনা আছে, এটা নিয়ে আমিও প্রবলেমে আছি। পরের প্রশ্নে চলে যাচ্ছি, একদম সহজ প্রশ্ন, এই প্রশ্নটা আমি ক্লাসে পড়িয়েছি। মামলার কোনো বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হবে না। দ্য এভিডেন্স অ্যাক্টের কত ধারার বিধান? এই প্রশ্নটা কিন্তু আমি একাধিকবার পড়িয়েছিলাম। গুড ফেইথ, সালাম এমডি সালাম বলছেন গুড ফেইথ, ভেরি গুড, গুড ফেইথ হবে। আমিও বলছি গুড ফেইথ, আমিও এটা গুড ফেইথই ধরে নিব। ওকে, গুড ফেইথ। হ্যাঁ, রাজীব সুশীল দেননি, ওকে। আচ্ছা, মামলার কোনো বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষ্যের প্রয়োজন নাই। আদালত ইচ্ছা করলে একজন সাক্ষীর উপর বিশ্বাস করেও কি করতে পারেন? মামলার রায় ঘোষণা
করতে পারেন। এটা কিন্তু রিভিশন ক্লাসেও গুরুত্ব দিয়ে 134 ধারাটা পড়িয়েছি, 134 ধারাটা কিন্তু পড়িয়েছি, 134 ধারাটা পড়িয়েছিলাম। দেখেন প্রশ্ন কিন্তু 134 ধারা থেকে করা হয়েছে। বলেছিলাম এই 134 ধারা একটা লাইন এই জায়গা থেকে প্রশ্ন হয়ে যাবে। পরিমল রায় কেমন হয়েছে পরীক্ষা জানাবেন। জহরুল ইসলাম কিন্তু প্রত্যেকটাই সঠিক উত্তর দিয়ে যাচ্ছেন। আপনি যদি সঠিকভাবে প্রত্যেকটা প্রশ্ন এইভাবে বৃত্ত ভরাট করে আসেন ইনশাল্লাহ হয়ে যাবে আপনাদের। তারপরে চলে যাচ্ছি, তাহলে এখানে দেখেন যারা সঠিক উত্তর দিয়েছেন নির্দিষ্ট সংখ্যক সাক্ষ্য প্রয়োজন নাই, এটা বলা হয়েছে দ্য এভিডেন্স অ্যাক্টের 134 আর্টিকেল ধারাতে, 134 ধারা। তারপরে বলছি নিচের কোনটি পাবলিক ডকুমেন্ট নয়। 74-75 ধারা পড়িয়েছিলাম, পাবলিক ডকুমেন্ট এবং প্রাইভেট ডকুমেন্ট। সো এই যে 74 ধারা থেকে প্রশ্নটা করা হয়েছে কোনটি পাবলিক ডকুমেন্ট নয় বলেন তো। মোকদ্দমার আর্জি এটাও পাবলিক, বিভাগীয় তদন্তে রেকর্ডভুক্ত জবানবন্দি এটাও পাবলিক, জন্ম সনদ এটাও পাবলিক। তাহলে টিকা সনদ এটা পাবলিক না, ঠিক আছে। টিকা সনদটা আপনাকে দিয়ে যাবে টিকা দিয়ে। এটা টিকা সনদ যারা উত্তর দিয়েছেন তাদের বলেন তো আপনারা কি, আপনারা একটু উত্তর করেন যে এটা কি হবে উত্তর। 13 পাবলিক ডকুমেন্ট নয় কোনটি। মোকদ্দমার আর্জি, বিভাগীয় তদন্তের রিপোর্ট, মোকদ্দমার আর্জি, টিকা সনদ। রাসেল শেখ বলছেন টিকা সনদ। জন্ম সনদ এটা জন্ম সনদ এটা হচ্ছে এখন জন্ম সনদ এটা কি, এটা পাবলিক, এটা পাবলিক। দেখেন 75 ধারাতে যদি চলে যায়, 74 ধারাতে এটা দেখেন এটা পাবলিক। দেখেন সরকারি দলিল, আর্জি, মামলার আর্জি, জবাব, এজাহার, জন্ম সনদ, মৃত্যু সনদ এগুলো সব পাবলিক। টিকা সনদ। রাবিয়া বসরি আপনার উত্তর সঠিক। টিকা যারা উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক। যারা টিকা সনদ সাক্ষ্য আইন থেকে যারা আপনারা গুনে রাখবেন কয়টা হয়েছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে এমডি আশরাফুল আলম যুক্ত আছেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দ্য এভিডেন্স অ্যাক্টের 65 ধারা অনুযায়ী দলিলের অস্তিত্ব, অবস্থা বা বিষয়বস্তু সম্পর্কে কয়টি ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যায়। দেখেন রিভিশন ক্লাসে পড়িয়েছিলাম না, প্রশ্ন কিন্তু হয়ে গেছে। প্লিডিংস হবে না, প্লিডিংস হচ্ছে জবাব এবং আর্জি, এগুলো পাবলিক ডকুমেন্ট। জহরুল ইসলাম এটা আপনার ভুল হয়েছে, কারণ মোকদ্দমার যে প্লিডিংস, জবাব, আর্জি এগুলো পাবলিক ডকুমেন্ট। হ্যাঁ, এখানে উত্তর হবে পাবলিক ডকুমেন্ট নয় কোনটা, ঠিক আছে। এটা হচ্ছে টিকা। দ্য এভিডেন্স অ্যাক্টের 65 ধারা অনুযায়ী দলিলের অস্তিত্ব অবস্থা প্রমাণ করার জন্য কয়টা ক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে বলেন, উত্তর দেন। এটাও কিন্তু পড়িয়েছিলাম 65 ধারা থেকে। দেখি কে সঠিক উত্তর দিয়েছেন, প্রথমে দেখে নিই, তারপর সঠিক উত্তরটা আমি বলবো। উত্তর করেন, সঠিক উত্তর কি হবে। অনেকে যুক্ত আছেন দেখতে পাচ্ছি, অনেক শিক্ষার্থী আছেন। সবাই একটু শেয়ার করে দিবেন, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেন। সবাই যদি একটু বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন তাহলে অনেকেই ক্লাসটা দেখার সুযোগ পাবে। ভেরি গুড। 60টি ক্ষেত্রে রাবিয়া বসরি কিন্তু দুর্দান্ত। আমাদের রাবিয়া বসরি দুরন্ত ল একাডেমিতে যুক্ত ছিলেন রাবিয়া। 60টি ক্ষেত্রে, ভেরি গুড। 60টি ক্ষেত্রে দেখেন যা পড়াইছি তাই কিন্তু আসছে। ভেরি গুড। জান্নাতুল হাফিজা, জহরুল ইসলাম 60টি ক্ষেত্রে যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক। পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন চমৎকার প্রশ্ন, উদাহরণ থেকে। আমি কিন্তু বলেছিলাম এই প্রশ্নটা উদাহরণ থেকে আসবে, এসেও গেছে। মেট্রো রেল বিনা টিকিটে ভ্রমণের দায়ে এক্স অভিযুক্ত হলো, তার নিকট টিকিট ছিল, তা প্রমাণের দায়িত্ব কার। মেট্রো রেলে বিনা টিকিটে, মেট্রো রেল বিভাগীয় তদন্তের জবানবন্দি, তাই খন্দকার সাফায়াতুল্লাহ বলছেন বিভাগীয় তদন্তের জবানবন্দি, এটা হবে বিভাগীয় তদন্তের জবানবন্দি। কি বলে? আচ্ছা যাই হোক, দু একটা ভুল আমারও হতে পারে, নো প্রবলেম। আমি তো মনে করি টিকা এটা হচ্ছে পাবলিক ডকুমেন্ট নয়, ঠিক আছে। বিভাগীয় তদন্তের যে রেকর্ড বা জবানবন্দি এটা তো সরকারি, কারণ সরকারি কোষাগারে এগুলো রক্ষিত থাকবে, বিভাগীয় তদন্তের রিপোর্ট, তাই না।
একজন বলছেন যে আমি ফাও উত্তর দিচ্ছি, এটা কমেন্ট করছেন, আবার কেটেও দিলেন। উনি কি? সামিরা মল্লিক, কেমন হয়েছে পরীক্ষা আপনার? সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। সামিরা মল্লিক, একটু জানাবেন। দুরন্ত ল একাডেমিতে যুক্ত ছিলেন। অভিযুক্তের, ভেরি গুড, অভিযুক্তের, ভেরি গুড। যারা উত্তর দিয়েছেন অভিযুক্তের, মেট্রো রেলে বিনা টিকিটে প্রমাণের দায়ে যিনি অভিযুক্ত, এই অভিযুক্ত ব্যক্তিকেই প্রমাণ করতে হবে যে তার কাছে টিকিট ছিল। যারা অভিযুক্তের উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক। যারা অভিযুক্তের উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক। হ্যাঁ, তাদের উত্তরটা সঠিক হবে। ওকে, তাদের উত্তর সঠিক। পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নে সামিরা মল্লিক, কেমন হয়েছে পরীক্ষা? উত্তর করবেন। দ্য এভিডেন্স অ্যাক্টের 72 ধারা অনুযায়ী দেখেন, ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এই বিষয়টা কিন্তু বারবার ক্লাসে আমি বলেছিলাম যে মৌখিক সাক্ষ্য প্রমাণ করতে হবে সরাসরিভাবে, ডিরেক্টভাবে। এটা যারা দেখেন সহজ, বিগত সালের প্রশ্ন কিন্তু কমন, বিগত সালের প্রশ্ন থেকেই আসছে। দ্য এভিডেন্স অ্যাক্টের 1872-এর 60 ধারা অনুযায়ী ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। যারা ডিরেক্ট উত্তর দিয়েছেন তাদের উত্তরটা সঠিক। সাক্ষ্য আইন থেকে সমাধান করতেছি, 15টির মধ্যে কয়টা হয়েছে আপনার একটু দাগিয়ে নেবেন। দ্য এভিডেন্স অ্যাক্টের 1872-এর 60 ধারা অনুযায়ী ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। পরের প্রশ্নে চলে যাচ্ছি। নামাজের টাইম, আমরা সাক্ষ্য আইনটা শেষ করব, তারপরে নামাজের পরে বাকিটুকু শেষ করব। ওকে, উত্তর করবেন কার কার কারেক্ট। বাকি আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ সামিরা মল্লিক, আলহামদুলিল্লাহ, আমরাও দোয়া করি। ডিরেক্ট জেহরুল ইসলাম। কোন সাক্ষীকে মামলার উভয় পক্ষ জেরা করতে পারে? দেখেন তো কোন সাক্ষ্য, এখানে কোন সাক্ষীকে উভয় পক্ষ জেরা করতে পারে? আমরা একটু বিশ্লেষণ করি। 164 ধারার জবানবন্দি রেকর্ডকারী সাক্ষী, 164 ধারার যে জবানবন্দি রেকর্ড করছে কে? এখানে বিচারক, প্রথম শ্রেণী, মেট্রোপলিটন, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, তাই না? এখন 164 ধারার জবানবন্দি রেকর্ড করছেন একজন ম্যাজিস্ট্রেট, তাকে কে জেরা করতে পারেন? পুনরায় তলবকৃত সাক্ষীকে, বৈরী ঘোষিত সাক্ষী নাকি চিকিৎসক সাক্ষী? এখানে বলা হচ্ছে কোন সাক্ষীকে মামলার উভয় পক্ষ জেরা করতে পারেন। এটা সঠিক উত্তর কে কি দিয়েছেন দেখি, এটা কনফিউশন একটা প্রশ্ন। মামলার কোন সাক্ষীকে উভয় পক্ষ জেরা করতে পারেন? স্যার আলহামদুলিল্লাহ। ওকে, রাবিয়া বস্রি যুক্ত আছেন। ওকে, অনেকেই তো আসলেও হয়তো বা গাড়িতে আছেন অনেকেই। ভেরি গুড জহুরুল ইসলাম, ভেরি গুড, ভেরি গুড। জহুরুল ইসলাম কিন্তু দুর্দান্ত, জহুরুল ইসলাম কিন্তু দুর্দান্ত, ভেরি গুড। বৈরী ঘোষিত 154 ধারাতে আমরা যে বিষয়টা পড়েছিলাম, বৈরী ঘোষিত, বৈরী সাক্ষী পড়েছিলাম। এখানে আসামি পক্ষ জেরা করতে পারে। ওকে, আসামি পক্ষে যদি চলে যায়, বাদী পক্ষ কিন্তু ওই বৈরী ঘোষিত সাক্ষীকে কি করতে পারে? জেরা করতে পারে। রাসেল শেখ, বৈরী সাক্ষী যারা উত্তর দিয়েছেন তাদের উত্তর অ্যাকচুয়ালি 100% রাইট, 100% রাইট। বৈরী সাক্ষী যারা উত্তর দিয়েছেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। বৈরী সাক্ষী, ভেরি গুড। রাজীব সুশীল, মিনহাজুল আবেদিন লিটন যুক্ত আছেন, সামিরা মল্লিক যুক্ত আছেন। যারা উত্তর দিয়েছেন অপশন বৈরী সাক্ষী, বৈরী ঘোষিত সাক্ষী। অজয়শীল, ভেরি গুড। সাইদুর রহমান মৃধা, ভেরি গুড। সাইদুর রহমান মৃধাকে যে দেখতে পাচ্ছি, ভেরি গুড যারা আছেন। সাক্ষ্য আইনে পরের যে বিষয়টা, বিচারিক দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে অনুমানের ক্ষমতা আদালতকে প্রদান করা হয়েছে দ্য এভিডেন্স অ্যাক্টের কত ধারা? এটা আমার মুখস্থ নয়, আমিও সমাধানটা করতে পারিনি। আপনারা একটু বলেন তো কত ধারায় বিচারিক ও দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে? এটা আমার দেখতে হবে, বইটা দেখতে হবে, আমি পারি না। কারণ আমি প্রথমেই বলেছি এখানে 100 প্রশ্ন, দেখবেন 3-4টা প্রশ্ন আমিও পারি না, আনসিন প্রশ্ন, এটা আমার, আমিও পারবো না। এটা 106, 108, 58, 114 নাকি 56 কোথায় হবে? স্যার আমি গাড়িতে আপনার ক্লাস দেখছি। ভেরি গুড সামিরা মল্লিক। স্যার আমার একটা ভুল হয়েছে। হ্যাঁ, ভুল তো হবেই, আপনি তো আর 100-এ 100 দরকার নাই, আপনার পাস করার জন্য 50 দরকার। ওকে, আপনি যদি 70টা ভালোভাবে 100% ফিল আপ করে আসেন পাস, 60টাও যদি 100% করে আসেন পাস হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ, নো প্রবলেম। এটা আমি পারি না, এটা আপনারা উত্তর করেন তো কি? বিচারিক দাপ্তরিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে অনুমানের ক্ষমতা আদালতকে প্রদান করা হয়েছে
14 ভেরি গুড। এই যে অনুমানের ক্ষমতা আমরা দেখেছিলাম, ভেরি গুড। 114, 114 যে ব্যাখ্যাগুলো আছে 114 এ বি সি ডি, এখানে বলা হয়েছে হ্যাঁ বিচারিক ও দাপ্তরিক ক্ষমতা। তান্নি দত্ত বলছেন 114, যারা আনসার করেন নাই 114 হচ্ছে এটা সঠিক উত্তর। এই যে 114 অনুমান, এই যে 114 কত নাম্বার ব্যাখ্যাতে এটা আছে আমি দেখাই দিচ্ছি আপনাদের। ভেরি গুড তন্নি দত্ত। কনফিউশন প্রশ্ন দেখেন, বিচারিক, হ্যাঁ বিচারিক, এই যে আদালত কিছু ঘটনার অনুমান করতে পারে 114 ধারাতে পড়িয়েছিলাম। এখানে কিন্তু অপশন 114 এ বি, ঠিক আছে, সি, এই যে অপশনগুলো আছে এখানে, এই অপশনগুলো থেকে প্রশ্ন করা হয়েছে, ঠিক আছে। ই ধারা, 114 ই, 114 ই, 114 ইতে, 114 ইতে এই উত্তরটা হয়েছে 114 ই। তাহলে আপনার উত্তর হবে 114 ধারা লিখলে হয়ে যাবে উত্তর। বিচারিক এবং দাপ্তরিক যে কার্যাবলী এটা 114 ইতে প্রশ্নটা উত্তর করা হয়েছে। পরের গুলো আরো সহজ। একই কার্য অংশ হিসেবে থাকা ঘটনাসমূহের প্রাসঙ্গিকতা। দেখেন আমরা 5 ধারাতেই পড়েছিলাম যে একটা মামলা প্রমাণ করতে হলে আপনাকে বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় প্রমাণ করতে হবে। এই যে 6 ধারাতে প্রাসঙ্গিকতা, একটা ঘটনার সাথে জড়িত অন্য ঘটনা, ঠিক আছে। যা স্যার এটা ভুল হয়েছে, না একটা দুটা ভুল হলেও প্রবলেম নাই, আপনি মানে এই যে আমরা যে সাক্ষ্য আইন সমাধান করতেছি দাগিয়ে রাখেন, আপনি এখান থেকে কয়টা পাইছেন, তামাদি থেকে কয়টা পাইছেন, এটাই হচ্ছে মূল বিষয়। তো একই কার্যের অংশ হিসেবে থাকা ঘটনাসমূহের প্রাসঙ্গিকতা সংক্রান্ত বিধান দা এভিডেন্স অ্যাক্টের কত ধারায় বর্ণিত? 6 ধারা। এটা হচ্ছে 6 ধারা। হ্যাঁ সামিরা মল্লিক 114 উমতে যারা উত্তর, মানে 114 দেওয়া আছে, 114 দিলেই হয়ে যাবে। একই কাজের অংশ হিসেবে থাকা ঘটনাসমূহের প্রাসঙ্গিকতা, এটা হচ্ছে 6 ধারা। যারা উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক। 106, হ্যাঁ উত্তর সঠিক যারা দিয়েছেন 6 ধারা। দেখেন 6 ধারাটাও কিন্তু আমি পড়িয়েছিলাম রিভিশন ক্লাসে, এটাই 6 ধারা যারা উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক। পরবর্তী প্রশ্ন, পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারাতে বর্ণিত আছে? পূর্ববর্তী দণ্ডাদেশ, আমি রুল নাম্বার সঠিক লিখেছি কিন্তু ভরাটের সঠিকটা সহ আরও একটি ভরাট করেছি, কোনো সমস্যা হবে কি? আসলেও আমি কিন্তু বারবার শতবার বলেছি আপনারা বৃত্ত ভরাট যখন রুল নাম্বারের বৃত্ত ভরাট করবেন শতভাগ সতর্কতার সাথে, এই সতর্কতার সাথে বলেছিলাম, অবশ্যই সতর্কতার সাথে না করলে আপনি যত ভালো পরীক্ষায় দেন না কেন আপনার রেজাল্ট কিন্তু আসবে না। এই কথাটা কিন্তু আমি বারবার বলেছি। তো তবুও যদি আপনারা রুল নাম্বার ভুল করে আসেন সেটা তো ধোঁয়াশাই থাকবে, তাই না? 54 তন্নি দত্ত 54, হ্যাঁ যারা 54 দিয়েছেন ভেরি গুড। তন্নি দত্ত কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। তন্নি দত্ত 54 ধারা, এই যে পূর্ববর্তী দণ্ডাদেশ খারাপ চরিত্রের জন্য প্রাসঙ্গিক, এটা কোথায় বলা আছে? এটা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের উত্তর এখানে সঠিক। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বিচারক কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসিত প্রশ্নের বিষয়ে কি করা যাবে না, কি করা যাবে? এখানে অপশন দেখেন কি হবে। তন্নি দত্ত উত্তর করেন। 66টি সঠিক দিয়েছি ভাই। নাভিলা নাইম 66টি সঠিক দিয়েছেন। ভেরি গুড। বিচারিক কর্তৃক, একজন বিচারক কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসিত প্রশ্নের বিষয়ে কি জেরা করা যাবে কি যাবে না? দেখেন তো, আদালতের অনুমতি নিয়ে করা যাবে, অপরপক্ষের অনুমতি নিয়ে করা যাবে, করা যায় নাকি করা যায় এটা বলেন। 165 ধারা থেকে প্রশ্ন করা হয়েছে। এটা 165 থাকে, সাক্ষ্য আইনের 165 ধারা থেকে এই প্রশ্নটা করা হয়েছে। উত্তর করবেন। সাক্ষ্য আইনের 165 ধারা থেকে প্রশ্নটা করা হয়েছে, উত্তর করেন। কি হবে উত্তর এটার? দেখি কে পারেন। তন্নি সুলতানা যুক্ত আছেন, রাবিয়া বসরি যুক্ত, অনেকেই যুক্ত আছেন এখনো। আমরা নামাজের পূর্বে সাক্ষ্য আইনটা শেষ করে দেই, তারপরে আমরা দ্য কোড অফ সিভিল প্রসিজার দিয়ে শুরু করব, ঠিক আছে? দেখেন, বিচারক কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসিত প্রশ্নের বিষয়ে কি করা যাবে না? জেরা করা যাবে না। এটা যারা দিয়েছেন জেরা করা যায় না তাদের উত্তর সঠিক। জেরা করা যায় না। বিচারক কর্তৃক সাক্ষীকে প্রশ্নের যে জিজ্ঞাসিত উত্তর
জহুরুল ইসলাম বলছেন করা যাবে, এখানে করা যাবে না। 165 ধারাতে চলে যান। 165 ধারা থেকে এই প্রশ্নটা করা হয়েছে, বিচারক কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসিত করা। দেখেন, বিচারক কর্তৃক প্রশ্ন জিজ্ঞাসা করা অথবা কিছু দাখিল করার আদেশ দানের ক্ষমতা। এখানে দেখেন, এ সম্পর্কে পক্ষগণ বা তাদের প্রতিনিধিগণ কোনো আপত্তি করতে পারবে না। ঠিক আছে, করা যাবে যদি সঠিক উত্তর দেন তাহলে এটা ভুল হয়েছে। এটা কি করা যাবে না, যারা করা যায় না, তবে আদালতের অনুমতি নিয়ে করা যাবে। দেখেন, এখানে বলা হচ্ছে এ সম্পর্কে পক্ষগণ কি করা যাবে না, কোনো প্রশ্নের উত্তর। এখানে সঠিক উত্তরটা হবে এ প্রশ্নের উত্তরে সাক্ষী যা বলবে তা সম্পর্কে আদালতের অনুমতি ব্যতীত সাক্ষীকে জেরা করা যাবে না। তাহলে এখানে দেখেন, বিচারক কর্তৃক সাক্ষীকে, এটা খুবই কনফিউশন প্রশ্ন। বিচারক কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসিত প্রশ্নের বিষয়ে জেরা আদালতের অনুমতি ক্রমে করা যায়, এটা দিলে উত্তর সঠিক হয়ে যাবে। আদালতের অনুমতি নিয়ে জেরা করা যাবে। তবে এখানে বলা হচ্ছে যিনি উত্তরটা দিবেন এই উত্তর সম্পর্কে কি জেরা করা যায় না, দিলেও আপনার উত্তর সঠিক বলে ধরে নেওয়া যাবে। তবে এখানে অপশন আদালতের অনুমতি নিয়ে করা যাবে। ঠিক আছে, শহীদুল ইসলাম অপু বলছেন হয়েছে। কামরুন নাহার যুক্ত আছেন। কামরুন নাহার, সেই দুরন্ত কামরুন নাহারকে দেখতে পাচ্ছি। কয়টার উত্তর দিয়েছেন কামরুন নাহার? খুবই জানতে ইচ্ছে করছে, কারণ আপনি যে প্রশ্নটা, আমি মনে করি আপনি 100তে 100 উত্তর করা আপনার জন্য কিছুই না, কারণ আমরা জানি আপনি অনেক ভালো স্টুডেন্ট। কামরুন নাহার যুক্ত আছেন এই মুহূর্তে। দুরন্ত ল একাডেমিতে ছিলেন আপনি, আমাদের ফ্রি বেসে যুক্ত ছিলেন কামরুন নাহার। আমি 7টি আইনের ফ্রি বেস করিয়েছিলাম, তখন যুক্ত ছিলেন। আপনার যে মেধা সম্পর্কে আমার জানা আছে, বা আপনি খুবই ভালো স্টুডেন্ট, খুবই চটপটে উত্তর করে দিতে পারেন। জানাবেন কেমন পরীক্ষা হয়েছে আপনার। ওকে, তারপরে আমরা দেখেন আরেকটা প্রশ্ন, প্রিজাম্পশন অফ ওনারশিপ। এই যে উত্তরটা, প্রিজাম্পশন অফ ওনারশিপ, এটা কোথায় আছে? আপনার মালিকানা প্রমাণের যে একটা, ফ্রম পজিশন, এই যে আপনার যে পজিশনে আছেন, মালিকানা প্রমাণের দায়িত্ব, এটা কোথায় আছে? এই সংক্রান্ত বিধান কোথায় আছে? 110 ধারা যারা উত্তর দিয়েছেন, দেখেন 110 মালিকানা প্রমাণের দায়িত্ব, প্রিজাম্পশন অফ পজিশন। এই যে পজিশন, এই যে প্রিজাম্পশন অফ ওনারশিপ, 110 ধারা যারা দিয়েছেন উত্তর তাদের সঠিক। 110 ধারা দিয়েছেন যারা, তাদের উত্তর সঠিক। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ফ্রড, প্রশ্নটা তো ফটোকপি বোঝা যায় না। ঠিক আছে, দ্য এভিডেন্স অ্যাক্টের কোন ধারার প্রতিফলিত হয়েছে? 44 ধারা। কি ফটোকপি তো বোঝা যাচ্ছে না। যাই হোক, আরেকটা এখানে প্রশ্ন হচ্ছে কত, 44 ধারা হবে এটার উত্তর। ফ্রড, ফ্রড বোঝা যাচ্ছে, বাকিটুকু বোঝা যাচ্ছে না। এটা হবে ফ্রড বোঝা যাচ্ছে। যারা দিয়েছেন সঠিক উত্তর তাদেরটা হচ্ছে 44 ধারা। 44 ধারা, ফ্রড লেখা যেখানে আছে বোঝা যাচ্ছে না, 44 ধারা হবে উত্তর। তারপরে হচ্ছে দ্য এভিডেন্স অ্যাক্টের, এটা আমি দিচ্ছি 110, রাবিয়া বসরি, ভেরি গুড। দেখি কার কয়টা হয়েছে। এটা আমরা দেখব। এই যে ফ্রড লেখা দেখা যাচ্ছে, বাকিটুকু আমার এই প্রশ্নে বোঝা যাচ্ছে না। প্রশ্নটা তো আমি প্রিন্ট দিয়েছি, বোঝা যাচ্ছে না, প্রিন্টের প্রশ্ন। আরেকটা প্রশ্ন, দ্য এভিডেন্স অ্যাক্টের কোন ধারা মতে টিপসহি শনাক্তকরণের বিধান বর্ণিত আছে? টিপসহি প্রশ্ন 45 যারা উত্তর দিয়েছেন, টিপসহি যারা দিয়েছেন 45 ধারা, তাদের উত্তর সঠিক। নামাজের আজান দিচ্ছে, আমরা চলে যাচ্ছি বিরতিতে। দলিল যথাযথ হেফাজত থেকে আদায় দাখিল করতে যথাযথ, এই যে দেখেন 90 ধারা থেকে প্রশ্ন করা হয়েছে। 30 বছর, 90 ধারা থেকে আমরা দেখছি 30 বছর যারা দিয়েছেন তাদের উত্তর সঠিক। 90 ধারা থেকে প্রশ্ন করা হয়েছে। দলিল যথাযথ হেফাজত থেকে আদালতে দাখিল করা হলে, ঠিক আছে, তা যথা বিহিত রূপে সম্পাদিত বলে অনুমান করা যাবে। কত বছর? 30 বছর যারা উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক, 30 বছর। ওকে, আমরা 25টা প্রশ্ন কমন পড়লাম। 25টা প্রশ্ন দেখেন, সাক্ষ্য আইন থেকে আপনি কয়টা পেয়েছেন কমেন্ট করবেন। নামাজের আজান দিচ্ছে, আমরা নামাজের 20 মিনিট বিরতির পরে আমরা দেওয়ানি কার্যবিধিতে চলে যাব। তো আপনারা যারা যুক্ত ছিলেন তারা একটু কমেন্ট করবেন। তামাদি থেকে অনেকেই দেখলাম 8টা 9টা 7টা করে কমেন্ট পেয়েছেন। সাক্ষ্য আইন থেকে 15 থেকে কতটি কমন পেয়েছেন কমেন্ট দিবেন। রাবিয়া বসরি কয়টা কমন পেয়েছেন? পাশ করবেন ইনশাল্লাহ। আমাদের দুরন্ত ল একাডেমিতে যারা যুক্ত ছিলেন, তাদের জন্য শুভকামনা থাকবে, অবশ্যই পাশ করবেন ইনশাল্লাহ।
তো নামাজের বিরতি চলে যাচ্ছে, আমরা কিন্তু আধা ঘন্টার মধ্যেই নামাজের পরে, হ্যাঁ আধা ঘন্টা দিই, হ্যাঁ কয়টা বাজে, 7টায় আমরা শুরু করব, 7টায় আমরা আবার 45 মিনিট পরে 7টায় শুরু করবো ইনশাল্লাহ। 12টি হয়েছে এভিডেন্স থেকে। রাবিয়া বসরি, ভেরি গুড জানাচ্ছি, ভেরি গুড রাবিয়া বসরি, অসংখ্য ধন্যবাদ। ওকে, তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমরা আবারও কিন্তু যুক্ত হব 7টায়।